গ্রামীণ জীবনের আরতি আর গভীর দর্শনকে এক করেছে। এ পর্যায়ে এই সাধনা সঙ্গী আমাদের মাঝে আসছে ছন্দগীতি গান। সুফিবাদ বাউল প্রেমিক যদি একবার খাবে পিঠের চামড়া একটাও থাকবে না। কথা বলে আবুল সরকারের যদি মুক্তি না দেওয়া হয়, আমরা যখন পীরের কাছে বায়াত হয়েছি সেদিনকে মারা গেছি, এইটা মৃত্যুর ভয় দেখাই আমাদের কোনো লাভ। এই ছোট শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শেখে না। বন্ধুগণ, আজকে যারা হামলা করতেছে এদের একদিন পতন হবে। এরা আজকে মহা উল্লাসে, এরা আজকে মহা ক্ষমতায় নৃত্য করছে, কিন্তু বন্ধুগণ এদেরকে ইতিহাসে বারবার এই জনগণের শক্তি প্রতিরোধ করেছে। আল্লাহকে নিয়ে কটূক্তি করায় বাউল আবুল সরকারকে গ্রেফতার করেছে। সম্মানিত দর্শক, এই আবুল সরকারের মুক্তির দাবি নিয়ে রাস্তায় হাজার হাজার বাউল প্রেমিকরা, এরা কোথা থেকে এলো? এই বাংলার জমিনে, এই ইসলাম কান্ট্রিতে একজন বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে বাজে কথা বলার কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেফতার হয়েছে। এখন এই বাউল আবুল সরকারের মুক্তির দাবি নিয়ে এত বাউল প্রেমিক কোথা থেকে এলো, তাও আবার এই ইসলামের দেশে? সম্মানিত দর্শক, আজকের ভিডিওটা আপনারা যে যেখান থেকে প্লে করেছেন, রিকোয়েস্ট করছি প্রতিবাদ করবেন। দর্শক দেখেন, একজন ব্যক্তি আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, তার মুক্তির দাবি নিয়ে রাস্তায় মশাল জ্বালিয়ে বলতেছে আবুল সরকারকে মুক্তি দিতে হবে। আবুল সরকার নাকি একজন ভালো মানুষ। প্রিয় দর্শক, আমি বেশি কথা বলবো না, তাদের ভিডিওটা দেখাচ্ছি, দেখেন তারা কিভাবে এই আবুল সরকারের মুক্তির দাবি নিয়ে রাজপথ ঘেরাও করছে। সম্মানিত দর্শক, চলেন আগে ভিডিওটা দেখে আসি। এই রক্তের বন্যাস, এই বাউলদের উপর হামলা কেন? বাউলদের উপর হামলা কেন? এই অবিলম্বে সন্ত্রাসীদের বিচার করো, বিচার করো। এই মৌলবাদী সন্ত্রাসীদের, সাম্প্রদায়িক সন্ত্রাসীদের, এই মৌলবাদী সন্ত্রাসীদের, এই উগ্রবাদী সন্ত্রাসীদের, জঙ্গিবাদী সন্ত্রাসীদের, জঙ্গিবাদী সন্ত্রাসীদের। সাংবাদিকরা আরো সামনে আসেন ভাই, সাংবাদিকরা দাদার থেকে আরো সামনে আসেন। ভাই সাংবাদিকরা আরো সামনে আসেন। এই সঙ্গীতের পাহারাদার, এই সাম্প্রদায়িকতার পাহারাদার, মৌলবাদের পাহারাদার, এই সঙ্গীপদের পাহারাদার, এই সঙ্গীপদের পাহারাদার, এই গান গাওয়ার অধিকার, এই কথা বলার অধিকার, এই মত প্রকাশের অধিকার, এই লেখালেখির অধিকার, এই গান গাওয়ার অধিকার, এই গান গাওয়ার অধিকার। এই বাউলদের উপর হামলা কেন? এই বাউলদের উপর হামলা কেন? এই আবুল সরকার বিচার কেন? এই মহারাজ বিচার কেন? এই আবুল সরকার বিচার কেন? সাম্প্রদায়িক আন্দোলন, সাম্প্রদায়িক আন্দোলন, এই সাম্প্রদায়িক নিপীড়ন, এই সাম্প্রদায়িক বিভাজন, এই ভয়ে ভয়ে বিভাজন, এই ভয়ে ভয়ে বিভাজন, এই সাম্প্রদায়িক নিপীড়ন, এই সাম্প্রদায়িক নিপীড়ন। এই মুক্তিযুদ্ধ হারেনি, এই মুক্তিযুদ্ধ হারেনি, এই মুক্তিযুদ্ধ হারেনি। এই 24 হারবে না, 24 হারবে না, 24 হারবে না। হেরে যাবে ফ্যাসিবাদ, এই হেরে যাবে ফ্যাসিবাদ, এই হেরে যাবে জঙ্গিবাদ, এই হেরে যাবে উগ্রবাদ।
করেনি, মৃত্যুর করেনি, 24 হবে না, 24 হবে না, এই হেরে যাবে ফাঁসিবাদ, এই হেরে যাবে সন্ত্রাসবাদ, এই হেরে যাবে জঙ্গিবাদ, এই রক্ত দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, এই দিয়েছি তো রক্ত, এই রক্তের বন্যায় উঠে যাবে অন্যায়, এই জনসাইড মুক্ত, এই জনসাইড মুক্ত, ইয়াকব মুক্ত, ইয়াকব মুক্ত, হামলা করে এই আন্দোলন, হামলা করে এই আন্দোলন, হামলা নিপীড়ন, হামলা নিপীড়ন, হামলা করে এই আন্দোলন, হামলা করে এই আন্দোলন, প্রকাশের স্বাধীনতা, এই প্রকাশের স্বাধীনতা, এই গান গাওয়ার স্বাধীনতা, লেখালেখির স্বাধীনতা, এই প্রকাশের স্বাধীনতা, এই ভিন্নমতের স্বাধীনতা, এই মহারাজকে কেন, এই মহারাজকে কেন, এই বন্ধের উপর হামলা কেন, এই অবিলম্বের সন্ত্রাসীদের, অবিলম্বের সন্ত্রাসীদের, এই মৌলবাদী সন্ত্রাসীদের, এই উগ্রবাদী সন্ত্রাসীদের, সাম্প্রদায়িকতার পাহারাদার, উগ্রবাদের পাহারাদার, সন্ত্রাসবাদের পাহারাদার, এই মৌলবাদের পাহারাদার, উগ্রবাদের পাহারাদার, সন্ত্রাসীদের পাহারাদার, কেন নতুন সরকারকে তার কেন, নতুন সরকারকে তার কেন, বন্ধের উপর হামলা কেন, এই হাত পাওয়া মারে, এই হাত ভেঙে দাও, এই হাত ভেঙে দাও, এই হাত পাওয়া মারে, এই হাত পাওয়া মারে, এই হাত ভেঙে দাও, এই হাত পাওয়া মারে, এই হাত ভেঙে দাও, এই হাত পাওয়া মারে, এই হাত ভেঙে দাও, মৌলবাদের বিস্তার, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, মৌলবাদের বিস্তার, গণতান্ত্রিক ছাত্র জয়, আন্দোলনের লড়াই জয়, গণতান্ত্রিক ছাত্র জয়, দুনিয়ার বস্তু, এক হও লড়াই করো, এক হও লড়াই করো, দুনিয়ার বস্তু, মৌলবাদের কালোদান, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, মৌলবাদের বিস্তার, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, যেই হাত শ্রমিক মারে, সেই হাত ভেঙে দাও, যেই হাত বাউল মারে, যেই হাত পাগল মারে, যেই হাত ভেঙে দাও, আবুল সরকার গ্রেপ্তার কেন, ইউনূস জবাব দাও, আবুল সরকার গ্রেপ্তার কেন, ইউনূস জবাব চাই, জবাব তোমায় দিতেই হবে, নইলে গতি ছাড়তে হবে, সেই হাত বাউল মারে, সেই হাত ভেঙে দাও, শিবিরের সন্ত্রাসীরা, হুঁশিয়ার সন্ত্রাসীরা, ধর্মীয় জাতিবাদ, ধ্বংস হোক নিবজ্জা, ধর্মীয় জাতিবাদ, ধ্বংস হোক নিবজ্জা। ধন্যবাদ বন্ধুগণ, গতকালকে আমরা দেখতে পেলাম এই আবুল সরকারের মুক্তির দাবিতে যারা মানববন্ধন করতে গেছিলেন তাদের উপর হামলা করা হলো। আমরা পরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উপদেষ্টা, একজন উপদেষ্টা যিনি কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, গত অভ্যুত্থানের পরে উনি ক্ষমতাশালী হয়েছেন, উপদেষ্টা হয়েছেন, উনি ওনার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন জালিম, কি বলে মজলুম নাকি জালিম হচ্ছে। বন্ধুগণ, আমরা বলতে চাই এই উপদেষ্টার এই দৃশ্যপূর্ণ বক্তব্যের ঘৃণা জানিয়ে আমরা বলতে চাই যে মজলুম কখনো জালিম হয় না, জালিম চিরকালই জালিম থাকে। আর আজকে যারা জালিম তারা ওই শেখ হাসিনার আমলে জালিম ছিল। বন্ধুগণ, আমি যদি ভুল বলে থাকি আপনাদেরকে বলছি যে শেখ হাসিনার আমলে অসংখ্য বাউলকে গ্রেপ্তার করা হয়েছে, আপনারা সেটা জানেন। শরীয়ত বাউলকে গ্রেপ্তার করা হয়েছিল তার বাউল গান গাওয়ার জন্য। আমরা জানি তখন এই একই গোষ্ঠীর দাবিতে ওই গ্রেপ্তারটা করা হয়েছিল, একই গোষ্ঠীর উস্কানিতে। বন্ধুগণ, তাদের কথায় বই থেকে অমুসলিম লেখকদের বই লেখাবাদ দেওয়া হয়, সেটা আমরা জানি। তাদের কথায় ভাস্কর্য ছড়িয়ে ফেলা হয়, সেটা আমরা জানি। তারা কখনোই মজলুম ছিল না বন্ধুগণ, তারা জালিম ছিল, এখনো জালিম আছে। আমরা এই নব্য জালিমদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে আপনারা বেশি বাড়বেন না। যদি বেশি বাড়তে থাকেন তাহলে আপনাদের পরিণতি সম্প্রতি যে জালিম বাংলাদেশ থেকে পালিয়েছে তাদের মতোই হবে। বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক জয় ভূঁইয়া। বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি
5 আগস্টের পর থেকে মৌলবাদের যে উত্থান, একের পর এক মাজার ভাঙা এবং তৌহিদি জনতার ব্যানারে একের পর এক মাজার থেকে লাশ উত্তোলন করে সেটা পুড়িয়ে দেওয়া, এবং আরো দেখতে পাই যে তৌহিদি জনতার নাম দিয়ে খেলার মাঠে নারীদের খেলা বন্ধ করে দেওয়া, সেই সব মৌলবাদের উত্থান এবং মৌলবাদীদের ফাংশন একই আমরা ভারতে যেটা দেখতে পাই। আগে যেভাবে ফাংশন করে তারা ও ভারতে যেরকম ভাবে মুসলিমদের অত্যাচার করে, বাংলাদেশে একই অবস্থা, মৌলবাদ তৌহিদি জনতা একইভাবে ফাংশন করতেছে এবং তাদের এই যে মৌলবাদী কার্যক্রম সেটাকে মদত দিয়ে যাচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট। একের পর বাউলদের উপর অত্যাচার, হামলা এগুলা তারা কোনোভাবে আমলে দিতেছে না। ফলে দেশে যে মৌলবাদী যে উত্থান, এই উত্থান আমাদের জনগণকে খুবই বিচলিত করতেছে এবং আমাদেরকে একই সাথে এটা বলতে হবে যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যদি এইসব মৌলবাদীদের উত্থানে কোনো পদক্ষেপ না নেন তাহলে আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে নিব। বন্ধুগণ, আমি আরো বলতে চাই এই মৌলবাদ ফেসিবাদের আরেকটা রূপ। ইন্টারিম গভর্নমেন্ট আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে সঙ্গীত এবং সাহিত্য শিক্ষা সেই টিচার নিযুক্ত করার দরকার ছিল সেটা মানুষ দিয়েছে। এগুলো কারণ হচ্ছে মৌলবাদীদের উত্থানে এবং তাদের প্রত্যক্ষ মদত এগুলো হচ্ছে। বন্ধুগণ, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই মৌলবাদ এবং মৌলবাদীদের কার্যক্রম কালচার সম্পর্কে বুঝতে হবে। তাই কিভাবে আমাদের সোসাইটিকে তাদের মধ্যে পরিচালনা করতে চাই, তারা যা চায় তাই অন্যের উপর চাপাই দিতে চায়, এটা আরেকটা ফেসিবাদের রূপ। তো বন্ধুগণ, আমি ইন্টারনেটকে আবার বলতে চাই, মানিকগঞ্জে আবুল সরকারের সমর্থকদের উপর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানায় এবং যারা এর সাথে জড়িত তাদেরকে দ্রুত বিচার আওতায় আনা হোক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জয় ভুলাকে। বন্ধুগণ, দেখেন আমরা এমন এক পরিস্থিতিতে এসে পৌঁছেছি যেখানে মুনাফিক একজন সাধারণ ধর্মভীরু লোককে বলছে ধর্ম অবমাননাকারী। বন্ধুগণ, আমরা বলতে চাই, আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আবুল সরকারের বক্তব্যগুলো আপনারা শুনবেন যারা এখনো শোনেন নাই। উনি কোনোদিনও ধর্ম অবমাননা করার কোনো বক্তব্য দেন নাই, কিন্তু আমরা দেখতে পাই যারা আবুল সরকারের জবাই করতে যাচ্ছে, যারা বাউলদেরকে জবাই জবাই কর বলছে, তারাই প্রকৃতপক্ষে ধর্ম অবমাননাকারী, তারা সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রতি অবমাননাকারী। কারণ তারা বিচার করাকে আবুল সরকার অন্যায় করেছে কি ঠিক করেছে, তাহলে আমরা দেখতে পাই যারা আল্লাহর বিচার নিজের হাতে তুলে নিল তারাই প্রকৃতপক্ষে ধর্ম অবমাননাকারী, তারা প্রকৃতপক্ষে মুনাফিক, তারা প্রকৃতপক্ষে ইসলামের শত্রু। তা যদি না হয় তাহলে এই দোষগুলোর জন্য তো আজকে ইসলাম ধর্মের প্রতি মানুষের এত ঘৃণা তৈরি হচ্ছে, তাদের জন্য আজকে ইসলামের প্রতি মানুষের নানান রকমের আপত্তিকর খবর শোনা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুগণ, যারা এই ধরনের প্যানিক ছড়াচ্ছে, যারা বলছে যে বাউল গান হারাম, যারা বলছে গান বাজনা করা হারাম, যারা বলছে গান বাজনা করা যাবে না, বাউল থাকা যাবে না, যারা বলছে অন্য সম্প্রদায়ের মানুষ থাকতে পারবে না, যারা বলছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা বাংলাদেশে থাকতে পারবে না, তারা প্রকৃতপক্ষে ইসলামের শত্রু, এই দেশের শত্রু, জনগণের শত্রু। বন্ধুগণ, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমুল্লাহ বসু। বন্ধুগণ, যারা আমাদের সমাবেশে এসে উপস্থিত হয়েছেন এবং যারা যাত্রাপথে আমাদের কথা শুনছেন, আপনারা জানেন আমরা কেন এখানে এসে একত্র হয়েছি। আপনারা জানেন আবুল সরকারকে সম্প্রতি পালাগান গাওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে। খুব স্পষ্ট করে কিছু কথা বলা দরকার। আজকের এই প্রশ্ন ধর্ম অবমাননার প্রশ্ন না, আজকের প্রশ্ন হলো বাংলাদেশে পালাগান থাকবে কি থাকবে না। কারণ আপনারা যারা পালাগান সম্বন্ধে সামান্য কিছু জানেন, তারা জানেন পালাগানের একটা খুব পরিচিত ফরম্যাট হলো জীব পরমের পালা। সেই জীব পরমের পালায় এক পক্ষ জীবের হয়ে আল্লাহর প্রতি, সৃষ্টিকর্তার প্রতি তার যে সকল প্রশ্ন, বিভিন্ন রকম ধর্মতাত্ত্বিক জ্ঞানের মধ্যে যে ধরনের ফাঁক ফোকর আমাদের সীমিত মাথায় আইসে উপস্থিত হয়, সেগুলা আকুতির মতো করে, প্রশ্নের মতো করে তুলে ধরে এবং সেই তুলে ধরার প্রক্রিয়ায় কখনো কখনো অভিমান, রাগ, ক্রোধ সবই দেখা যায়। এবং তারপরে যখন পরম উত্তর দেন তখন তিনি সেসব প্রশ্নের মীমাংসা করেন এবং তার মধ্যে দিয়ে আসলে কোন জ্ঞানতাত্ত্বিক প্রয়োজনে এই প্রশ্নগুলো উত্থাপন করা হয়েছিল সেটা বোঝা যায়। আপনি যদি যে কোনো জীব পরমের পালা জীবের একটা অংশ কেটে সেটা ইউটিউবে দিয়ে দেন, তাহলে সকল জীব পরমের পালা জীব অংশটাকে আপনার পক্ষে ব্লাসফেমাস বা ধর্ম অবমাননাকারী হিসেবে প্রমাণ করা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, এই কথা কি সাধারণ মানুষ জানে না? অবশ্যই জানে। পালাগান কোনো পশ্চিমা সংস্কৃতি না, পালাগান কোনো ভারতীয় সংস্কৃতি না, পালাগান একেবারে এখানকার যে হাজার বছরের সংস্কৃতি তার অংশ। তাহলে প্রশ্ন হচ্ছে, আজকে পালাগানের একটা লাইনকে কোট করে কেটে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে, জনগণকে উস্কানি দেওয়ার মধ্য দিয়ে মত তৈরি করে আবুল সরকারকে কেন গ্রেফতার করা হচ্ছে, কেন তার অনুসারীদেরকে আক্রান্ত করা হচ্ছে? তার কারণটা খুব সহজ। তার কারণটা হচ্ছে আবুল সরকারকে থ্রেট মনে করে, ঠিক যেভাবে করে তারা লালনকে থ্রেট মনে করে, ঠিক যেভাবে করে তারা ভবা পাগলাকে থ্রেট মনে করে, তারা মজনু শাহকে থ্রেট মনে করে, ভবানী ঘাতককে থ্রেট মনে করে, একইভাবে তারা আবুল সরকারকে থ্রেট মনে করে। কারণ আবুল সরকারের যে গূঢ় জ্ঞান, যেই জ্ঞান তিনি চর্চা করেন তার সহজিয়া ভাষায়, সেইটা শহরের মধ্যবিত্তের বাইরেও বাংলাদেশে যে বিশাল প্রান্তিক জনগোষ্ঠী আছে, সেই প্রান্তিক জনগোষ্ঠীর মনে এক ধরনের সহমর্মিতার, সহযোগিতার এবং সংহতির বোধ নির্মাণ করে।
আজ যদি বাংলাদেশটাকে তালিবানের বাংলাদেশ বানাইতে হয়, আর যদি বাংলাদেশটাকে আইসিসের বাংলাদেশ বানাইতে হয়, তাহলে প্রথমেই আবুল সরকারদেরকে নির্মূল করতে হবে এবং আবুল সরকারদের পক্ষে যারা কথা বলে তাদেরকেও ধর্মদ্রোহী ট্যাগ দিতে হবে। চাইলে এই খেলায় মধ্যবিত্ত চুপ করে বসে থাকতেই পারে, কিন্তু যারা আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে যেসব মধ্যবিত্ত মানুষ আমাদের কথা শুনছেন, যেসব শহরের মানুষদের বাউল এবং তাওহীদ জনতা জ্ঞান জানে কিছু যায় আসে না, তাদের একটু চিন্তা করে দেখা দরকার। আপনারা ইউটিউব খুলে কোর্ট স্টুডিওতে যায় শিকওয়া এবং জবাবে শিকওয়া শোনেন। সেখানে শিকওয়ায় আল্লামা ইকবাল যে লাইনগুলি লিখছেন, সেই লাইনগুলি কোনো অর্থেই কম ব্লাসফেমাস না। যদি আমি আবুল সরকারের কথাকে ব্লাসফেমাস বলি, তাহলে সেগুলোও সবই ব্লাসফেমাস। এবং একইভাবে যখন জবাবে শিকওয়াতে তার উত্তর আসে, তখন সেই উত্তরগুলো শোনার পরে যে কোনো মানুষ অনায়াসে বুঝতে পারে যে এখানে আসলে কোনো ব্লাসফেমি নাই, এখানে ভক্ত এবং স্রষ্টার মধ্যে একটা নিগূঢ় কথোপকথন হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, আজকে যদি আবুল সরকারকে বাতিল করে দেওয়া যায়, যদি আবুল সরকারকে গ্রেফতার করা যায়, তাহলে আল্লামা ইকবাল শোনার অধিকারটুকুও আপনার থাকবে তো? কারণ আমরা জানি যখন শিকওয়া প্রথম শায়েরি হিসেবে আল্লামা ইকবাল লিখেছিলেন, তখন তারও কল্লা চাওয়া হয়েছিল, তখন তাকেও ইসলামকে বিদ্রোহী বলা হয়েছিল। কিন্তু কালের কি খেলা, যেই মানুষগুলি তাকে একসময় ধর্মদ্রোহী ট্যাগ দিয়েছিলেন, তারা আজকে এসে আল্লামা ইকবালকে ইসলামের আইকন হিসেবে গ্রহণ করছেন এবং একই সময় তারা আবুল সরকারকে জেলে ঢোকানোর চেষ্টা করছে। আমরা রাষ্ট্রীয় উদ্যোগে আপনার রাহাত ফাতে আলী খানকে বাংলাদেশে নিয়ে আসবো, সেখানে শিল্প খুঁজে পাবো না, কিন্তু সারা দেশে কোথাও হেফাজতে ইসলামের কারণে লালনের গান আর ঠিক মতো করে হবে না, কারণ সেইটা শিল্প। তার মানে আপনি যদি উচ্চবিত্ত হন, আপনি যদি একটু উর্দুটা, হিন্দিটা, ইংলিশটা ভালো করে পড়তে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনার সংস্কৃতি চর্চার অধিকার আছে। কিন্তু বাউলের কোনো সংস্কৃতি চর্চার অধিকার নাই, বাংলাদেশের গ্রামীণ মানুষের কোনো সংস্কৃতি চর্চার অধিকার নেই। যারা আবুল সরকারকে ধর্মদ্রোহী বলতেছেন, তারা আবুল সরকারের যে কোনো একটা পালা গানের আসরে আধা ঘন্টার জন্য যায় দেখে বা ভিডিও খুলে দেখে, ওইখানে যারা জমায়েত হয় সেই মানুষগুলি কারা? সেই মানুষগুলি সমাজের সেই ভক্তিভাব সম্পন্ন সাধারণ হিন্দু মুসলমান মানুষ, যারা যদি তাদের আধ্যাত্মিক জ্ঞানের জন্য স্পিনোজা পড়ে দেখতে পারেন না, যারা তাদের আধ্যাত্মিক জ্ঞানের জন্য অন্য ভাষার এই ধরনের শিল্প অ্যাক্সেস করতে পারেন না। আপনি বাংলাদেশের প্রান্তিক যে মানুষ, সেই প্রান্তিক মানুষের সংস্কৃতি চর্চার অধিকার কেড়ে নিয়েছেন। এবং বাংলাদেশে যখন আমরা 2025 সালের দিকে ফিরে তাকাবো, তখন যেই সব শয়তান, যেই সব লোকজন ইবলিশের কাজ করছে বলে একদিন সাব্যস্ত হবে, সেই মানুষগুলির মধ্যে একটা মানুষ হচ্ছে সারওয়ার ফারুকী। এই মোস্তফা সারওয়ার ফারুকী, এই বাটপারের বাচ্চা বাটপার, এই বাটপার একদিকে রাষ্ট্রীয়ভাবে লালন উৎসবের উদ্যোগ নিল। সেই লালন উৎসবের অংশ হিসেবে সারা দেশে যত মানুষ আছে তাদের সবাইকে বলবো যে আপনারা আসেন, আপনারা লালনের অনুষ্ঠান অংশ হন, আমরা লালনকে হেরিটেজ বানাই তুলব। কোনো কিছুকে হেরিটেজ বানানোর জন্য প্রাথমিকভাবে যে কাজটা করতে হয়, সেটা হচ্ছে তাকে বিলুপ্ত করতে হয়। বিলুপ্ত না হলে কোনো কিছু হেরিটেজ হয় না। তো আসলে সারওয়ার ফারুকীর এজেন্ডাটা ঠিকই আছে। তিনি প্রথমে লালন উৎসব হাতে নেবেন, তারপর লালন উৎসব হাতে নিয়ে 2-3 বছর সময় নিয়ে লালন উৎসবকে ওয়াহাবাইজ করবেন, ঠিক যেভাবে বাংলাদেশের অসংখ্য মাজারকে ওয়াহাবাইজ করা হয়েছে। এবং তারপরে যখন এইটার আর কোনো তাত্ত্বিক মানে ভিড় থাকবে না, যা দিয়ে এখানকার যে সাংস্কৃতিক কলোনাইজেশন সেটাকে ঠেকানো যায়, তখন লালন উৎসব করা দেওয়ার প্রয়োজন থাকবে না, ফলে লালন আইকন হিসেবে ফিকে হয়ে যাবে। কারণ এইটা যদি তার নিয়ত না হয়, তাহলে আমাকে বুঝান লালন উৎসব রাষ্ট্রীয়করণ করার পর থেকে, সেই সময়ের পর থেকে গত যে কয়েক মাস গেছে, সেই কয়েক মাসে কয়টা লালনের গানের উৎসব বন্ধ হয়েছে, কয়টা আসরকে সীমাবদ্ধ করতে বলা হয়েছে। তাহলে আজকে বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে, বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় সঙ্গীতের এবং হুমকি তুমকি দেখাই কোনো লাভ, এইটা বালের ভয় আমরা পাই না। যেদিন কাতে বাঙালি সাহেবের নিয়ে আন্দোলনে নামছি, ওদিনকে বালুই মৃত্যুর ভয় করে মৃত্যুর গলার মালা নিয়ে আমরা আন্দোলনে আসি। কথা বলেন ঠিক কিনা? আবুল সরকারের যদি মুক্তি না দেওয়া হয়, এই জাতীয় সংসদের সামনে আমরা ওলি আল্লাহর প্রেমিক, সুফিবাদের প্রেমিক, অনেক বাউল প্রেমিক এই জায়গায় হাজির হয়েছি। আজকে এই 5ই আগস্টে 15 মাস এই 5ই আগস্টের নাম চলমান আছে। এই 15 মাস ধরে সুফিবাদের উপরে আক্রমণ, এই 15 মাস ধরে 115টি মাজার ভাঙচুর করেছে, এই 15 মাস ধরে মাওলানাদেরকে হত্যা করা হয়েছে, এই 15 মাস পাগল ফকিরকে হত্যা করা হয়েছে। আমাদের মহারাজ ছোট আবুল সরকার সাহেবের নামে মিথ্যা অপবাদ, মিথ্যা ট্যাগ লাগিয়ে, মিথ্যা মামলা দিয়ে তারে মাদারীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, এদেশ জঙ্গিবাদ কোন সময় কায়েম করতে দেওয়া হবে? এদেশ সুফিবাদের দেশ, এই সুফিবাদের দেশে তৌহিদি জনতা জঙ্গির কোনো ঠাঁই দেওয়া যাবে? আজকে 15 মাস ধরে বাংলাদেশ থেকে এক ফেসিবাদকে আমরা শুনেছি নাকি বিদায় করা হয়েছে। আমি মনে করি শেখ হাসিনার চাইতে বড় ফেসিবাদ ইউনূস নিজে বলেছে। কথা বলেন ঠিক কিনা? এই ইউনূস সাহেবের, আমাদের ভারত মাজার বাবাজি, আপনারা চিনেন তো উপদেষ্টা ভারত মাজার বাবাজি, স্পষ্ট তার সাথে মিটিং বলছে, মাজারে ভাঙচুর ব্যাপারে কথা বলছে। ইউনূস সাহেব আজ পর্যন্ত তার মুখ দিয়ে বলে নাই মাজার ভাঙবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ধর্ম উপদেষ্টা একটা জঙ্গি বসে হয়েছে, রক্কাটা গরু লোক। আপনারা দেখছেন ধর্ম উপদেষ্টারে, উনি রাইত হইলে খুরদার দেয়, দিনের বেলা মিডিয়ার সামনে কয় মাজার ভাঙ্গেন না, রাইতে খুর দিয়ে কয় মাজার সব ভাঙ্গে আলাগ। এইটা পায়তান আমরা জানি। এই রাষ্ট্র বর্তমানে পাকিস্তানের দখলে, এটা 71 বিরোধিতা রাষ্ট্র চলতে আছে বর্তমানে। এটা সুফিবাদের দেশ, এটা বাউল প্রেমিকদের দেশ। সুফিবাদ বাউল প্রেমিক যদি একবার খাবে, পিঠের চামড়া একটাও থাকবে না। কথা বলে। আর আমরা যতদিন ওলি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছি, আবুল সরকারের যদি মুক্তি না দেওয়া হয়,
ওই ডিসি অফিস মানিকগঞ্জে ঘেরাও করা হবে, কথা বলে ঠিক কিনা? ওই মানিকগঞ্জে যে থানার ওসি এদেশ করছে, ওই থানার ওসির পিঠে চামড়া উঠাই দেবে, কথা বলে ঠিক কিনা? তৌহিদি জনতা জঙ্গিরা এই দেশে থানার মধ্যে হামলা করছে, আপনারা দেখেন নাই? থানার অস্ত্র লুটপাট করছে, দেখেন নাই? পুলিশকে হত্যা করছে, আপনারা দেখেন নাই? হাজার হাজার পাগল ফকির মারছে, দেখেন নাই? পীর মাসে মারছেন, দেখেন নাই? এই অভিনয় কইরা বাংলাদেশে কোন অভিনয় মার্কা চলবে? আপনারা ডিসপ্লে পাল্টাইছেন, আপনারা ডিসপ্লে চেঞ্জ করছেন, ডিসপ্লে এইটা ডিসপ্লে বাংলাদেশের মানুষ জানে। এই তৌহিদি জনতা জঙ্গি কাষ্ট এই দেশে রায়েম করা যাবে? পাকিস্তান বানাইতে চান? এদেশ সুবিবাদের দেশ, এদেশ অলি আল্লাহর দেশ, এদেশ বাউলদের দেশ, এদেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, 71 মুক্তিযুদ্ধের দেশ, এদেশ কোনোদিন পাকিস্তান বানাইতে দেব না, কথা বলে ঠিক কিনা? আবার দ্রুত যদি মহারাজ আবুল সরকারের মুক্তি না দেন, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, গাজীপুর সবকিছু অবগত দেবো, কথা বলে ঠিক কিনা? আমাদের রোডে নামাবার কোনো চিন্তা করে না। আমরা যদি সুবিবাদ রোডে নামি, একটা জঙ্গির পিঠে আমরা থাকবে না, কথা বলে ঠিক কিনা? তোমরা মসজিদের ভিতরে বলৎকার করো, এটার ফাঁসি হইতে পারে না? আমির হামজার লোক আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে, এটার বিচার হইতে পারে না? তোমরা কইলে কোনো দোষ নাই, আর বাউলেরা কইলে দোষ। তোমরা হাজার হাজার মাদ্রাসার ভিতরে ছোট ছোট পোলাপানের পাছা মাইলে সব লাল করে আলাইছে, কথা বলে ঠিক কিনা? ওদের ফাঁসি হইবে এই দেশে আগে। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, আপনার মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আল্লাহকে নিয়ে কটূক্তিকারীর কি শাস্তি হওয়া দরকার, আদৌ কি তাকে মুক্তি দেয়া হবে কিনা। সম্মানিত দর্শক, অবশ্যই আপনারা কি দেখতে চান, তার কি মুক্তি চান নাকি ফাঁসি চান, সেটা দর্শক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দর্শক সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।